বিধানসভার সইজাল কাণ্ডে সিআইডি যে হাজিরা দিতে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই হাজিরা এড়ানোর অনেক চেষ্টা করলেও এড়িয়ে যেতে পারল না। হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে মামলা হয়েছিল, গতকালকে শুনানি হয়নি, আজ বৃহস্পতিবার শুনানি হয়। সেখানে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, আপনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি আজকেই সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দেবেন। যদিও সরাসরি সেই প্রশ্ন বা সেই কথাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল অয়ন ভট্টাচার্যকে এই কথা বলেছেন বিচারপতি, এবং এটাও নির্দেশ দিয়েছেন যে আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সিআইডি দপ্তরে গিয়ে হাজিরা দেয়। তার সাথে সাথে একটি রক্ষা কবচ দেওয়াও হয়েছে, যেটা আমাদের অনেকের কাছেই একটু অন্যরকম লাগছে। 21 দিন, আগামী 21 দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, ত্রিপুরার আদালতও গতকালকে সমন পাঠিয়েছে, সশরীরে সেখানে দেখা করতে বলেছে। এখন প্রশ্ন হলো, ত্রিপুরার যে আদালত, তারা 4 বছর আগের একটি মামলায় ত্রিপুরা পুলিশকে যদি গ্রেপ্তার করতে বলে ত্রিপুরাতে, সেই মামলার রক্ষা কবচ হিসেবে আজকে যে 21 দিনের রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা কাজ করবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন। কারণ এটা কি শুধুমাত্র সিআইডি অ্যারেস্ট করতে পারবে না এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সইজাল কাণ্ডে, সেটা বলা হয়েছে। এই ব্যাপারে কোনো আইনজীবী যদি দেখেন এই ভিডিওটা, তলায় একটু আমাকে কারেক্ট করে দেবেন যে এখানে 21 দিনের রক্ষা কবচ পেলে এই মামলায় সেখানে ত্রিপুরার আদালত যে ডেকে পাঠিয়েছে সেখানে অ্যারেস্ট করা যাবে কিনা। যাই হোক, চলে আসি এবার ব্যাপারে। আজকের বিকেল 4টের সময় নাকি কলকাতায় নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালকে রওনা দিয়ে দিয়েছিল প্রায়। দিল্লি এয়ারপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সবাই আসে। তবে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফ্লাইটে করে কলকাতায় এলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এয়ারপোর্ট থেকে আবার ফিরে যান তার হোটেলে বা রুমে যেখানে তিনি রয়েছেন। তার কাছে স্পষ্ট খবর, তিনি কলকাতায় পা রাখলেই সিআইডি তাকে এয়ারপোর্ট থেকেই তুলে নিয়ে যাবে ভবানী ভবনে, তাই আসেনি। আর আজকের দিনটা সে ওয়েট করছিল। কেন? তার কারণ এই রক্ষা কবচ মামলায় যদি হাতে পায়ে ধরে বিচারপতির কাছ থেকে পাওয়া যায়, অবশেষে পাওয়া গেল, তার সাথে ওই যে আমরা বলি না তীব্র ভৎসনা হ্যান ত্যান, এগুলো এখন আর কোনো ম্যাটার করে না। অনেক আগে এক সময় আমরা যখন শুনতাম যে পাকিস্তান আমাদের ভারতে হামলা করেছে, তার জন্য আমাদের যিনি রক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা কি বলে তীব্র একটা ভৎসনা জানাচ্ছি বা আমরা এর বিরোধিতা করছি, এই সমস্ত কথাবার্তা এখন আর ঠিক ভালো লাগে না। সত্যি কথা বলতে এই ভৎসনা চলে না। 21 দিনের একটা রক্ষা কবচ দিয়েই দিল, যদি ওই সিআইডির মামলাতে, যে সিআইডি অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু জিজ্ঞাসাবাদ করতে কোনো বাধা রইল না। এখন প্রশ্ন ওই ত্রিপুরার কেসটায় কি হবে সেটা নিয়ে। আজকে সকাল থেকে একটা নাটকও হয়েছে হাইকোর্টে। এই যে রক্ষা কবচ চাওয়ার মামলা, সেখানে সওয়াল করার কথা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সাথে শীর্ষান্ন মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারও থাকার কথা ছিল। কিন্তু গতকাল রাতে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানানো হয় যে মূল যে সওয়াল সেটা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অয়ন ভট্টাচার্য বলে এক উকিল। যেই অয়ন ভট্টাচার্যকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে যে সে নাকি জুনিয়র একজন উকিল, যেখানে 45 বছরের একজন পুরনো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে বলছে যে আমি থাকতে সেখানে একজন জুনিয়র আইনজীবী যদি প্রশ্ন করে আর সেই টিমে আমাকে থাকতে হয়, সেখানে আমার না থাকা ভালো, আমি এই মামলা থেকে সরে গেলাম। এবং তারপরে পরে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তার ছেলেও এই মামলা থেকে সরে যায়। ফলে অয়ন ভট্টাচার্য সে প্রশ্ন করে, কিন্তু সে সাকসেস, যতই ভৎসনা করুক না কেন 21 দিনের রক্ষা কবচ নিয়ে তো এলো। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে না পারলেও এই সইজাল কাণ্ডে যেটা বিধানসভায় হয়েছিল, সেই সইজাল কাণ্ডে আজকে হাজিরার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তারা কিন্তু পেয়ে যাচ্ছে হাতের সামনে। এটুকু কিছুটা পাওনা সাধারণ মানুষের, পুরোটা নয়। এই রক্ষা কবচটা কেন দিল আমার জানা নেই, আপনারা বলবেন। এই সইজাল কাণ্ডটা কি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। দেখুন, এই যে 80 জন বিধায়ক জিতে এসেছিল, সেই 80 জন বিধায়ককে নিয়ে একটা মিটিং ডাকা হয়
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে যে টিএমসির একটা অফিস আছে, যেখানে গত পরশুদিন সিআইডি রেড করেছিল, সেখান থেকে কিছু বোধহয় ফাইলপত্র নিয়ে গেছে। সেই বিধানসভার যে ৮০ জন জিতে আসা এমএলএ, তাদেরকে নিয়ে মিটিং তো সেখানে হয়, সবাই ধ্বনি ভোটে মানে হাত তুলে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি বালিগঞ্জ থেকে জিতে এসেছেন এর আগে রাসবিহারী থেকে, তার আগে ভবানীপুরে যেবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারলো সে বছর মানে 2021-এ এই ভবানীপুরে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে বিরোধী দলনেতা হিসেবে হাত তুলে সমর্থন জানালেও এই যে বিধায়করা সই করেন যখন তারা শপথ গ্রহণ করেন আমাদের বিধানসভা ভবনে, তারা সেখানে শপথ গ্রহণের পর সই করেছে, সে ৮০ জনের সই রয়েছে। আবার এই দলীয় যে একটা নির্দেশ পৌঁছেছে সবার সই করা, যে তাদের বিরোধী দলনেতা কে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, সেখানে যেই ৭০ জনের মতো বিধায়ক সাইন করেছে, দেখা যাচ্ছে যে এই সাইনের সঙ্গে বিধায়করা সশরীরে যেখানে সাইন করেছে সেই সাইন মিলছে না। তখন বিষয়টা নজরে আসে, তখন তাই নিয়ে এফআইআর হয় থানায়। তারপরে সিআইডির হাতে তদন্তভার যায় এবং দেখা যায় তদন্ত করতে গিয়ে যে সত্যি যেই বিধায়করা ওখানে সশরীরে নিজেরা সই করেছে তাদের অনেকের সই এখানে ম্যাচ করছে না, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা এই সই করেনি এবং তারা ভিতর থেকে চান না যে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় হবে। এই তদন্তর পর দেখা যায় যে এইখানে কেউ জাল করেছে এবং সেখান থেকে বিধায়ক যারা টিএমসি তাদের প্রশ্ন উত্তর পর্বে উঠে আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো হ্যান্ডেল করছিল, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়। সেই হাজিরা এড়াতে এড়াতে দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল। গতকাল শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি জুড়ে যাবে এই কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একেবারে কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ৬৫ জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতার কাজটা করছে, সে আবার বলছে যে না, আমরা কংগ্রেসে মিশবো না, আমরাই আসল তৃণমূল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা জন্ম দিয়েছে সেই এখন ব্রাত্য হয়ে আলাদা বাইরে ঘুরছে এর ওর দুয়ারে যে আমাকে বাঁচান, আর আসলে তৃণমূলটা এখন ক্যাপচার করে নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ৬৫ জন বিধায়ক। মানে টোটাল একটা কি কেওয়াস চলছে। ও, এটা দারুণ লাগছে। এই রাজনীতিটা আমাদের বাংলাতে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহারাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে বটে, কিন্তু আমাদের বাংলাতে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটছে যে একটা দলকে পুরো হাইজ্যাক করে নিল, মানে দলেরই কিছু লোকজন, আর যে মালকিন বা তার যে মানে ভাইপো যারা আর কি মালিক মালকিন বলা হয়, তাদেরকেই ব্রাত্য করে দিয়ে ঘরের বাইরে ভাগিয়ে দিয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক হাজিরা এড়ানোর পর আজকে অবশেষে হাজিরা তাকে দিতে বলা হয়েছে। এখন দেখা যাক আবার হাজিরা এড়ায় কি না, কারণ যেহেতু বলেছে যে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু হাজিরা না দিলেও তো আবার কোর্ট অবমাননা হবে, ফলে হাজিরা দেবে। আজকে ৬টা নাগাদ হাজিরা দেবে এবং সেখান থেকে কি তদন্ত উঠে আসে, তারপর ২১ দিনের মধ্যে কি ঘটবে জানি না। ত্রিপুরার কেসটাতে সশরীরে তাকে ত্রিপুরা আদালত দেখা করতে বলেছে। এই বিষয় নিয়ে এখন মোটামুটি তৃণমূল কংগ্রেসের যে বেরিয়ে যাওয়া বিধায়করা যারা এখন আলাদাভাবে তৃণমূল করছে বলছে, তারা হয়তো খানিকটা সিকিউর সেফটি আছে, কিন্তু আসলে মালিক মালকিনদের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে। এবং জনতা যেভাবে ছুঁড়ে ফেলেছে, তারপর তৃণমূলের লোকজনও ছুঁড়ে ফেলেছে, খুব খারাপ লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যাই হোক না কেন, ওর কপালে এই ছিল রে গোপাল, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল ইনফরমেশান এই মুহূর্ত পর্যন্ত। পরবর্তী সময় আর যা যা ইনফরমেশান আসছে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব, তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।